অ্যাজিউম করো আমি তোমাকে দুটো বাক্য বলছি, তোমাদেরকে দুটো বাক্য বলছি। প্রথমে বললাম বুকস আর ইম্পর্ট্যান্ট টু ফুলফিল ইউর ড্রিম। তারপরে একটু পরে আবার বললাম বুকস আর ল্যাডার্স টু ইউর ড্রিমস, এভরি পেজ টেক্স ইউ আ স্টেপ হায়ার। এইটা বলার পর তোমাদের রিয়াকশন আমি দেখলাম। কিছুক্ষণ পরে আরেকটি বাক্য বললাম, দ্য মুন ইজ দেয়ার ইন দ্য স্কাই। তারপর আরেকটি বাক্য বললাম, দ্য মুন কুইন অফ দ্য নাইট ওয়াচেস সাইলেন্টলি ফ্রম অ্যাবাভ। দেখো, যখন আমি প্রথম বলেছিলাম দ্য বুকস আর ইম্পর্টেন্ট টু ফুলফিল ইউর ড্রিম, অথবা যখন বললাম দ্য মুন ইজ দেয়ার ইন দ্য স্কাই, এগুলো প্লেন ওয়ার্ডস। এইগুলো তোমাদের মধ্যে যতটা না ইফেক্ট বা ইম্প্যাক্ট ফেলেছিল, তার থেকে অনেক বেশি ইম্প্যাক্ট ফেললো যখন আমি বললাম বুকস আর ল্যাডার্স টু ইউর ড্রিমস, বা বললাম যে বুকস আর ল্যাডার্স টু ইউর ড্রিমস, এভরি পেজ টেক্স ইউ আ স্টেপ হায়ার, বা যখন বললাম দ্য মুন কুইন অফ দ্য নাইট ওয়াচেস সাইলেন্টলি ফ্রম অ্যাবাভ। এই দুটো বাক্য যখন তোমরা শুনলে, তোমাদের ভেতরে একটা স্ট্রাইক করলো, একটা নতুন ধরনের ইমোশন জেনারেট হলো। তোমাদের থট, তোমাদের গোলস, তোমাদের বিহেভিয়ার সবকিছু যেন পাল্টে গেল। আমি যেটা বোঝাতে চাইছিলাম তোমাদেরকে, তোমরা যেন বুঝতে পারলে। তাহলে প্রথমে যখন বলছি বুকস আর ইম্পর্টেন্ট টু ফুলফিল ইউর ড্রিমস, তখন তোমাদের মধ্যে যতটা না প্রভাব পড়ছে তার থেকে অনেক বেশি প্রভাব পড়ছে যখন আমি বলছি বুকস আর ল্যাডার্স টু ইউর ড্রিমস, এভরি পেজ টেক্স ইউ আ স্টেপ হায়ার। কেন? দুটোর অর্থই তো এক। তাহলে প্রথম কথাটি যখন বলছি সিম্পল ওয়ার্ডসে, তখন তোমাদের মধ্যে যতটা না ইমোশন জেনারেট হচ্ছে, আমার আইডিয়াসগুলো যতটা না ভালোভাবে কমিউনিকেট হচ্ছে, তার থেকে অনেক ভালোভাবে হচ্ছে যখন আমি এই কথাটি বলছি। তাহলে কি এমন হলো? এটাকেই বলে পাওয়ার অফ ওয়ার্ডস, এটাকেই বলে আর্ট অফ স্পিকিং, এটাকেই বলে আর্ট অফ পারসুয়েশন, এটাকেই বলে অলংকারের ব্যবহার। হ্যাঁ, তাহলে আমি কি করলাম? আমি অলংকার ব্যবহার করেছিলাম। আমি আমার আর্ট অফ স্পিকিং কে আরো ভালো করেছিলাম, বিউটিফাই করেছিলাম। দেখো, বিউটিফিকেশন আমরা সবাই করি, তাই না? ম্যাটেরিয়ালিস্টিক অ্যাসেট হোক বা যে কিছু হোক না কেন, আমরা সবকিছুই বিউটিফাই করি। সেরকমই ভাষা, ল্যাঙ্গুয়েজকেও বিউটিফাই করা যায়। নমস্কার, আজকে আমার টপিক রেটরিক, অলংকার। তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে, এই ভিডিওটি দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, লাইক করে যেও, কমেন্ট করে যেও। আমি রেটরিকের প্রত্যেকটি পার্ট, ফিগার্স অফ স্পিচের প্রত্যেকটি পার্ট, বেসড অন কন্ট্রাস্ট, ইমাজিনেশন, সাউন্ড, কনস্ট্রাকশন, সিমিলারিটি, অ্যাসোসিয়েশন, পার্ট বাই পার্ট প্রত্যেকটি আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। আমার সাথে থেকো, আমি তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। রেটরিক, অলংকার, কাকে বলে রেটরিক? দেখো, আগে আমরা জেনে নিই এই রেটরিক শব্দটি এসেছে কোথা থেকে। তাহলে প্রথমে দেখো, ওই যে আমি বললাম আর্ট অফ স্পিকিং, আর্ট অফ স্পিকিং খুব ইম্পর্ট্যান্ট। এইগুলো সাধারণত বক্তা, রাইটার্স, স্পোক পারসন, লিডার্স সবাই ব্যবহার করে, প্রোজ ভার্সনের ক্ষেত্রে, পোয়েট্রির ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক, রেটরিক কাকে বলে। রেটরিক কাকে বলে শুরু করার আগে আমরা জেনে নিই এই শব্দটি এসেছে কোথা থেকে। দেখো, মূলত রেটরিক প্রথমে গ্রিস, রোম এই জায়গায় ব্যবহৃত হতো। তারপর আস্তে 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 মডার্ন ইংলিশেও ব্যবহৃত হচ্ছে এবং সর্বক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, সেই ক্ষেত্রেও সব জায়গায় নিত্য নৈমিত্তিক ঘটনার ক্ষেত্রেও, প্রত্যেক দিন বক্তব্যের ক্ষেত্রেও আমরা রেটরিক ব্যবহার করছি। তো চলো আমি প্রথম থেকে কিভাবে এর উৎপত্তি, এর এটিমোলজি থেকে শুরু করে গ্রোথ, ডেভেলপমেন্ট একটু একটু করে আলোচনা করছি। দেখো, রেটরিক, রেটরিক শব্দটি এসেছে কোথা থেকে? দেখো, গ্রিক ওয়ার্ড রেটরিক। ওকে, এই যে শব্দ, এটি গ্রিক ওয়ার্ড, যার অর্থ কি? দ্য আর্ট অফ স্পিকিং ওয়েল।
দ্য আর্ট অফ স্পিকিং ওয়েল। তাহলে প্রথম যে ওয়ার্ড রিটরিক, আজকে যে মডার্ন ইংলিশ আমরা ইউজ করছি রিটরিক, এটা এসেছে কোথা থেকে? দিস ওয়ার্ড ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড রেটরিক, RHETORIKE, which means the art of speaking well. Now this word rhetoric, it comes from, this particular word comes from another Greek word rhetor, which means a speaker or an orator. রেটরিক শব্দটি এসেছে রেটরিক গ্রিক থেকে, যার অর্থ হলো আর্ট অফ স্পিকিং ওয়েল। এই শব্দটি এসেছে গ্রিক ওয়ার্ড রেটর থেকে, যার মানে হচ্ছে অরেটর বা স্পিকার, ভালো বক্তা, যিনি ভালো বক্তব্য রাখতে পারেন, ভালোভাবে অলংকার ব্যবহার করে ভালোভাবে কথা বলতে পারেন, রেটর। ওকে, এই শব্দটি তাহলে দেখো অ্যাকচুয়ালি কি, মানে ইফ উই গো ব্যাক ইভেন ফার্দার, আমরা যদি আরো পিছিয়ে যাই তাহলে এর রুট ওয়ার্ডটা জানতে পারবো। রুট ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য গ্রিক ভার্ব এইরেন। ওকে, দেখো যার অর্থ কি, টু স্পিক অর টু সে সামথিং। তাহলে গ্রিক ওয়ার্ড রিটরিক, যার অর্থ হলো আর্ট অফ স্পিকিং ওয়েল, সেইটি এসেছে রিটর থেকে, এবং এর রুট ভার্ব হচ্ছে গ্রিক ভার্ব এই যে এইরেন, যার অর্থ হচ্ছে টু স্পিক। তাহলে রিটরিক এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দ্য আর্ট অফ স্পিকিং ওয়েল, ভালো বলার, বক্তব্য রাখার আর্ট। যদিও এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে শুধুমাত্র যে আর্ট অফ স্পিকিং ওয়েলটার ডেফিনিশন না, এটিকে আরো আমরা মডিফাই করব। তার আগে আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি এর যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়েছে, এর যে অরিজিন, সেটা কেমন ভাবে হয়েছে। তাহলে দেখো, গ্রিক, ল্যাটিন, ওল্ড ফ্রেঞ্চ, ইংলিশ, অ্যাকচুয়ালি এর হচ্ছে যে অরিজিন। প্রথমেই গ্রিক, রিটরিক, স্পেলিং RHETORIKE। ওকে, দেখো তারপরে রিটরিকা, ল্যাটিন RHETORICA। ওকে, তারপর দেখো ওল্ড ফ্রেঞ্চ, রিটরিক, স্পেলিং দেখো RETHORIQUE, ওল্ড ফ্রেঞ্চ। নেক্সট মিডাইভাল পিরিয়ডে এসেছে মডার্ন ইংলিশের আগে, মিডল ইংলিশে প্রথম রিটরিক, RHETORIK। ওকে, নেক্সট দেখো তারপর মডার্ন ইংলিশ RHETORIC। দেখো আমি কেন তাড়াতাড়ি করে এটা একটু বলে দিলাম। তাহলে দেখো প্রথমে এই যে গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ, মিডল ইংলিশ, তারপরে মডার্ন ইংলিশ, পরপর 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 আপগ্রেডেশন হয়ে এইগুলো ব্যবহৃত হয়েছে। এই হচ্ছে এর গ্রোথ, এটিমোলজিক্যালি এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। রুট ওয়ার্ড থেকে কিভাবে এসেছে আমরা জানলাম। আসলে তাহলে দেখো এই যে রিটরিক, তাহলে রিটরিক কথার অর্থ কি? দেখো রিটরিক কথার অর্থ হলো, রিটরিক মিন্স দ্য আর্ট অফ ইউজিং আ ল্যাঙ্গুয়েজ টু পারসুয়েড, ওকে, অর টু ইনফ্লুয়েন্স আদার অর অডিয়েন্স। তাহলে রিটরিক কাকে বলে? রিটরিক হলো এমন একটি আর্ট, ভাষা ব্যবহার করার, যার দ্বারা তুমি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারো, পারসুয়েড করতে পারো। নাও এই যে পারসুয়েশন বা পারসুয়েড করা, এটা কি অ্যাকচুয়ালি? তবে তো তুমি বুঝতে পারবে এটা এর প্রিন্সিপাল, প্রাইমারি মোটো রেটরিক ব্যবহার করার, অলংকার ব্যবহার করার, বা পারসুয়েড করা। এটার মানেটা কি? এটার মানে হলো যে দেখো, পারসুয়েশন বা পারসুয়েড মানে হচ্ছে সামনের জন, অডিয়েন্স, রিডার যে হোক না কেন, তার মধ্যে ফিলিংস, থট, ইভেন তার বিহেভিয়ার যাই থাকুক না কেন, সব কিছুকে ইনফ্লুয়েন্স করা বা ইভেন চেঞ্জ করে দেওয়া, বা তোমার তার মধ্যে একটা কিছু স্ট্রাইক ঘটানো, এই ধরনের যে বলা যেতেই পারে যে জেনারেট করা, এটাকেই পারসুয়েশন বলতে পারো। যেমন ধরো, তাহলে পারসুয়েশন কি? দেখো, পারসুয়েশন ক্যান ইনফ্লুয়েন্স আ পারসনস থটস, ফিলিংস, গোলস, ডিজায়ার্স অর অ্যাকশন। এবং এই যে দেখো, ইউজিং পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ, রেটরিক ক্যান চেঞ্জ হাউ পিপল থিঙ্ক, ফিল অর অ্যাক্ট। ইভেন এই রিটরিক বা অলংকার ব্যবহার করে তুমি সামনের জন, যে ধরো আমার বক্তব্য শুনছো, বা আমার লেখা বা অন্য কারো লেখা বা বক্তব্য শুনছো বা পড়ছো, যাই করো না কেন, তোমার মধ্যে অন্যরকম জাগরিত হচ্ছে, ইনফ্লুয়েন্সড হচ্ছে তুমি। এইগুলো অলংকারের কাজ। ওকে, যেমন আমি প্রথমে বলেছিলাম যে দ্য মুন ইজ দেয়ার ইন দ্য স্কাই, এইটা বললে অতটা না তোমার মধ্যে জাগরিত হচ্ছে না, যতটা আমি এইটা যদি বলি যে দ্য মুন কুইন অফ দ্য নাইট ওয়াচেস সাইলেন্টলি ফ্রম অ্যাবাভ বললে হচ্ছে। রাইট, এই যে পারসুয়েড করা, এটাই হচ্ছে মূল মোটো, প্রাইমারি মোটো রিটরিক বা অলংকারের। ওকে, সো রিটরিক অ্যাকচুয়ালি কি না, আর্ট অফ ইউজিং এনি ল্যাঙ্গুয়েজ টু পারসুয়েড অর টু ইনফ্লুয়েন্স অডিয়েন্স, রিডার্স। তো এই যে ধরো এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই যে আর্ট, এটি রিটেন ফর্মে বা তোমার ওরাল ফর্মে ব্যবহৃত হতে লাগলো অনেক দিন আগে থেকে।
প্রোজ ভার্সন, পোয়েট্রি ভার্সন। ওকে, তো এই ধরনের যে আর্ট একেই বলে রিটরিক, অলংকার। তাহলে দেখো এই যে রিটরিক, এর উৎপত্তি কোথায়, আমি একটু পয়েন্ট আকারে ছোট্ট ছোট্ট করে একটু বলছি। প্রথমে রিটরিক গ্রিসে, এথেন্সে ব্যবহার করা হয়েছিল। সেখানে লজকে রেগুলেট করার জন্য, বা বলা যেতেই পারে দেখো পলিটিক্সের ক্ষেত্রে, ডিবেটের ক্ষেত্রে এথেন্সে কি করা হলো, এই রিটরিক বা এই ধরনের পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ব্যবহৃত হতে শুরু হয়েছিল, ব্যবহার করা হচ্ছিল। সেখানে সফিস্ট যারা, মানে টিচার্স যারা, তারা সিটিজেন্সদেরকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ শেখাতে শুরু করলো। ঠিক আছে, আর্ট অফ স্পিকিং এর মাধ্যমে। কিন্তু বিষয়টা হলো যে প্ল্যাটো তিনি এটিকে ক্রিটিসাইজ করলেন, কারণ তিনি মনে করেন যে রিটরিক মাস্ট বি দেয়ার উইথ ট্রুথ। ওকে, রিটরিকের সাথে ট্রুথ থাকা দরকার। আর ট্রুথ মানে রিটরিকের সাথে যদি ট্রুথ না থাকে তাহলে এটাকে প্লেটো সাপোর্ট করলেন না, প্লেটো একদম মেনে নিলেন না, তিনি ক্রিটিসাইজ করলেন ব্রুটালি। তারপরে এলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল এটাকে রিমডিফাই করলেন, রিস্ট্রাকচার করলেন, এবং তার লেখা দেখো দ্য আর্ট অফ রেটরিক, এইখানে তিনি অর্গানাইজড ফর্মে এই রেটরিকের অনেক কিছু বক্তব্য বললেন। তিনি কতগুলো জিনিস নিয়ে এলেন রিমডিফিকেশনের মাধ্যমে, যেমন তিনি নিয়ে এলেন ইথোস, ওকে, তিনি নিয়ে এলেন প্যাথোস, তিনি নিয়ে এলেন লোগোস। ওকে, তাহলে এই যে এই বিষয়গুলো কি বুঝিয়ে বলছি, দেখো তিনি বললেন যে রিটরিক যখন ব্যবহার করা হচ্ছে, তিনি অর্গানাইজড ফর্মে ব্যবহার করতে বললেন। তিনি বললেন ইথোস থাকতে হবে, যিনি স্পিকার তাকে ট্রাস্টওয়ার্দি হতে হবে, মানে তার ক্রেডিবিলিটি যেন ঠিকঠাক থাকে। তার মানে সামনের জন, যিনি পড়ছেন বা যিনি শুনছেন, যিনি দেখছেন, দেখা তো পসিবল, শুনছেন বা যিনি পড়ছেন, তার পক্ষে যেন তিনি বিশ্বাস করেন, মানে অডিয়েন্স বা রিডার যেন তোমার বক্তব্যকে ট্রাস্ট করে, তুমি যেন তার কাছে অনেস্ট হও, এটা হচ্ছে ইথোস। নেক্সট হচ্ছে প্যাথোস, ইমোশন। তার মানে আমি এমন রেটরিক ব্যবহার যখন করছি বা কেউ যখন ব্যবহার করছে, অ্যারিস্টটল বলছেন যে যেন এই ধরনের ব্যবহার করা হয়, এমনভাবে ব্যবহার করা হয় যেন অডিয়েন্স বা রিডার কিছু ফিল করতে পারে। তুমি যেটা ফিল করাতে চাইছো সেটা ফিল করুক, বা তুমি যেটা বলতে চাইছো সেটা যেন ফিল করে, সেটা ফিয়ার হোক, জয় হোক, হ্যাপিনেস হোক, যাই হোক না কেন, স্যাডনেস হোক, যাই হোক না কেন, ফিল করতে হবে। এটা হচ্ছে প্যাথোস। নেক্সট হলো লোগোস। এটা কি? লজিক। মানে অডিয়েন্স বা রিডার্স তারা যেন ওই রেটরিক যখন ব্যবহার করা হলো তার দ্বারা তারা যেন ভালোভাবে লজিক্যালি ভাবতে পারে, যেটা নর্মাল ওয়ার্ডস ব্যবহার করে হচ্ছিল না। তারা এভিডেন্স যেন দেখতে পায়, তারা যেন সেইগুলো অনুভব করতে পারে, এবং এই লজিক্যালি র্যাশনালিটি ব্যবহার করে অডিয়েন্স যখন ফিল করবে যেটি স্পিকার বোঝাতে চাইছেন, এইগুলো অ্যাকচুয়ালি রেটরিকের পারপাস। অ্যারিস্টটল এইগুলোই বললেন। ঠিক আছে, এগুলো ছিল গ্রিসের ব্যাপার। তারপর আরো মডিফিকেশন হতে শুরু করলো রোমে। রোমে কি করলেন? সিসরো, ঠিক আছে, তিনি ব্যবহার করলেন, রিমডিফাই করলেন তার লেখাগুলোতে, তিনি পুরোপুরি সাপোর্ট করলেন অ্যারিস্টটলের কথাকে। ওকে, এবং তারপরে এলেন দেখো কুইন্টিলিয়ান। কুইন্টিলিয়ান এবং সিসরো তারা তারা কি করলেন? এই রিটরিক্যাল যে রুলস, রেগুলেশনস, টেকনিক্স, এগুলোকে রিমডিফাই করলেন, সাপোর্ট করলেন এবং নতুন ফর্মে নিয়ে এলেন। যেমন সিসরো 5টি ফর্ম বলেছিলেন যে এইভাবে 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 করতে হয়। নেক্সট হচ্ছে দেখো, তারপর মিডল ইংলিশ পিরিয়ড বা মিডাইভাল পিরিয়ডে ব্যবহার করা শুরু হলো, চার্চে ব্যবহার করা শুরু হলো রেটরিক। ওকে, যেমন ধরো তারা রিলিজিয়ানকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, ক্রিশ্চিয়ানিটি ছড়িয়ে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে, যাতে করে তাদের বক্তব্য সবার সামনে, সবার মধ্যেখানে ভালোভাবে ফ্রুটফুল ওয়েতে তারা বলতে পারে, ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই জন্য তারা রেটরিক ব্যবহার করা শুরু করলো। বিভিন্ন স্কুলস সেখানে গ্রামার তার পার্ট হিসেবে ব্যবহার করা শুরু হলো, লজিক্যালি বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা শুরু হলো। তারপর থেকে
রেনেসা হোক, এনলাইটেনমেন্ট হোক, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, 21st সেঞ্চুরি, ইভেন টুডে, আজ অব্দি রিটরিক্যাল ব্যবহার চলছে। এবং আস্তে 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 সর্বক্ষেত্রে, আর্ট, লিটারেচার, পলিটিক্স, সায়েন্স, ফিলোসফি, সর্বক্ষেত্রে, ইভেন হচ্ছে যে ডেলি কথোপকথন, ডেলি কনভারসেশনেও আমরা রিটরিক ব্যবহার করতে শুরু করেছি। ঠিক আছে, পোয়েট্রির ক্ষেত্রে হোক, প্রোজ ভার্সনের ক্ষেত্রে হোক, এই হচ্ছে রিটরিক। তাহলে দেখো রিটরিক অ্যাকচুয়ালি কেন ব্যবহার করা হচ্ছে। রিটরিক ব্যবহার এরা সবাই, রাইটার্সরা, লিডার্সরা, স্পোক পার্সনরা, যে কেউ যে ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, এই অলংকার ব্যবহার করার কারণ কি? দেখো, প্রথম কারণটা হলো বিউটিফিকেশন। এটা প্রধান কারণ নয়, আমি জাস্ট বলছি বিউটিফিকেশন। অবশ্যই ভাষাকে সাজানো যাচ্ছে। দেখো, সাজানো, আমরা কেনা সাজতে পছন্দ করি বলতো? সবাই পছন্দ করি বিউটিফাই করতে, বাড়ি, ঘর, রুম ডেকোরেট করতে, বিউটিফাই করতে পছন্দ করি। আমরা হিউম্যান বিংসরা, আমরা হচ্ছে নিজেদেরকে আরো বেশি প্রেজেন্টেবল করে তুলতে পছন্দ করি। সিমিলারলি ভাষাকেও সাজানো যায়। ওই যে আমি একটু আগেই বললাম, খুব সিম্পলি, যেটা আমি একবার বলছি, কেন এই উদাহরণটা দিচ্ছি, কারণ তোমাদের জন্য। ওকে, বুকস আর ইম্পর্টেন্ট টু ফুলফিল ইউর ড্রিমস। এটার থেকে অনেক বেশি আমি যদি রেটরিক্যালি, ফিগারেটিভলি এই কথাটি বলি, তাহলে তোমাদের কাছে গ্রহণযোগ্যতায় বেড়ে যাবে। বুকস আর ল্যাডার্স টু ইউর ড্রিমস, এভরি পেজ টেক্স ইউ আ স্টেপ হায়ার। ওকে, তো বিউটিফাই করছি, এটি প্রথম পারপাস। ওকে, সেকেন্ড পারপাস, যেটা মূল পারপাস, পারসুয়েড। ওই যে বললাম, সামনের জন যখন আমার কথাটি পড়ছে, সে আমার বক্তব্যটা বিশ্বাস করছে, আমাকে বিশ্বাস করছে, যিনি লিখেছেন, আমি বলতে রাইটার আর কি, আমি এই সেন্সে বলছি, রাইটার বা পোয়েট বা ড্রামাটিস্ট, নভেলিস্ট, যাই হোক না কেন, যার কথা বক্তব্য শুনছে, যাই হোক না কেন, তিনি তার যে ওপিনিয়ন বা অ্যাকশনস সবকিছু বিশ্বাস করছে এবং তার দ্বারা সে ইনফ্লুয়েসড হচ্ছে। ঠিক আছে, এই যে পারসুয়েড, এটা প্রধান প্রাইমারি এর বলা যেতে পারে যে উদ্দেশ্য। নেক্সট হচ্ছে ইনফর্ম আর এক্সপ্লেন। খুব ভালোভাবে দেখো, আজকাল আমাদের এই যে স্পোকেন ফর্মে হোক বা হচ্ছে যে তোমার রিটেন ফর্মে হোক, আমরা আইডিয়াসগুলোকে কমিউনিকেট করি। আমাদের রেটরিক ব্যবহার করলে আমাদের কমপ্লেক্স আইডিয়া বা আমাদের ইন্ট্রিকেট আইডিয়াকে খুব ভালোভাবে হচ্ছে ইনফর্ম করা যায় সামনের মানুষের ক্ষেত্রে। সেই জন্য আমরা রেটরিক ব্যবহার করি। তাহলে আমি এখন কি আলোচনা করছি? আমি আলোচনা করছি যে রেটরিক কেন ব্যবহার করি আমরা, বা রাইটার্সরা সবাই কেন ব্যবহার করে। তার কতগুলো কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি গুটি কয়েক আলোচনা করছি। নেক্সট হচ্ছে অ্যারাউজ ইমোশন। ইয়েস, তাহলে দেখো, তোমার মধ্যে ঠিক সেম ইমোশন জেনারেট করা যায় রিটরিকের মাধ্যমে, যেটি অথর বা স্পিকার চাইছেন, যেটি তিনি ফিল করেছেন বা তিনি চাইছেন তোমাদেরকে ফিল করাতে, রেটরিকের মাধ্যমে করা যায়। তোমার ভিতরে একটা স্ট্রাইক আনা যায়, তোমার ইমোশনস তো স্টিমুলেট করা যায়, জেনারেট করা যায়, তোমাকে ইনফ্লুয়েন্স করা যায়। ওকে, নেক্সট হচ্ছে ওই যে বললাম স্টিমুলেট থট। ইয়েস, তাহলে দেখো, তোমাকে প্রভোক করা যায়, তোমার বিহেভিয়ার চেঞ্জ করে দেওয়া যায়। তবে আমরা জানি যে পাওয়ার অফ ওয়ার্ডস, মানে পাওয়ার অফ ওয়ার্ডস ইজ এনর্মাস, বিশাল পাওয়ার ওয়ার্ডে, তোমার ওয়ার্ডসে, তাই না? ইভেন ইউজিং রেটরিক ওয়ান ক্যান ব্রিং ওয়ার, যুদ্ধ এনে দিতে পারে, যুদ্ধ চেঞ্জ করে দিতে পারে, তাই না? তো এইখানে ব্যাপারটা ধরে রাখো, এই যে স্টিমুলেট থট, তোমার ভেতরে ক্রিটিক্যাল থিঙ্কিং জাগরিত করা যেতে পারে, তোমাকে অন্যরকম ভাবে ভাবানো যেতে পারে শুধুমাত্র রেটরিকের মাধ্যমে। তোমাকে পাল্টে দেওয়া যেতে পারে, ওকে, তোমার গোলস পাল্টে দেওয়া যেতে পারে রেটরিকের মাধ্যমে। দেখো, কনস্ট্রাক্ট আর্গুমেন্ট, খুব ভালোভাবে আর্গু করা যেতে পারে, যেগুলো প্লেন ওয়ার্ডস এর দ্বারা সম্ভব না। এবং সব থেকে বড় ব্যাপার, এস্টাবলিশ অথরিটি, যেটা আমি তোমাকে ফার্স্টে বললাম, অ্যারিস্টটল বলে গিয়েছেন যে এই যে ধরো ইথোস, তার মানে কি ক্রেডিবিলিটি। আমি যেটা বলছি, আমি তোমার কাছে অনেস্ট, আমি তোমার কাছে সিনসিয়ার, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তুমি যখন কোনো নাটক পড়ছো বা তুমি ধরো বিশেষ করে কোনো পোয়েম পড়ছো, ঠিক আছে, তখন তার যিনি বলতে চাইছেন, যিনি পয়েন্ট, তুমি তাকে বিশ্বাস করতে পারো। ক্রেডিবিলিটি এই অলংকার ব্যবহারের মাধ্যমে, এই জন্য অলংকার ব্যবহার করা শুরু হলো। ঠিক আছে, ব্যবহার করা হতো। তো দেখো, মূলত এইগুলো কারণ, আরো অনেক কারণ রয়েছে, তার মধ্যে আমি এইগুলো আলোচনা করলাম। এরপর যেটা আলোচনা করবো সেটা হলো ফিগার্স অফ স্পিচ। আমি দেখেছি অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে যে রেটরিক অ্যান্ড ফিগার্স অফ স্পিচ। দেখো, রেটরিক আর ফিগার্স অফ স্পিচের এই কনফিউশন থাকবে না। রেটরিক মানেটা কি? আর্ট অফ স্পিকিং, রাইট? এবার এই যে আর্ট অফ স্পিকিং, এটা হবে কি করে? নিশ্চয়ই কিছু টুলস ব্যবহার করার মাধ্যমে, কিছু ডিভাইসেস ব্যবহার করার মাধ্যমে, কিছু টেকনিক্স ব্যবহার করার মাধ্যমে। এই ডিভাইসেস, এই টেকনিক্স, এই টুলস যেগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে, যেগুলো স্পিচের মধ্যে থাকে, এগুলোকেই বলা হচ্ছে ফিগার্স অফ স্পিচ। ওকে, ফিগার্স অফ স্পিচ। দেখো, তাহলে ফিগার্স অফ স্পিচ আর আ সাবসেট অফ rhetorical devices. ওকে, এক্সপ্রেসিভ ডিভাইসেস, টেকনিক্স, টুলস ইউজড ইন আ ল্যাঙ্গুয়েজ। তাহলে যেটা আমি একটু আগেই বললাম যে
আমরা যখন কিছু বলছি, ভালোভাবে বললাম, তাহলে দেখো আমি আরেকবার বলছি যে দ্য মুন ইজ দেয়ার। তোমরা ভাবতে পারো স্যার আপনি একটাই বলছেন। হ্যাঁ, আমি একটাই বলছি, দ্য মুন ইজ দেয়ার ইন দ্য স্কাই। ওকে, এটাকে যদি ফিগারেটিভলি বলা যায়, দ্য মুন কুইন অফ দ্য নাইট ওয়াচেস সাইলেন্টলি ফ্রম অ্যাবাভ। ওকে, এই যে দেখো, এই লাইনটির মধ্যে যে যে ধরনের, ধরো আমি তাহলে প্রথমে বললাম এটা আমার আর্ট অফ স্পিকিং, তুমি শুনলে যে হ্যাঁ খুব সুন্দর লাগলো, শ্রুতিমধুর হলো, বিউটিফাই হলো, পারসুয়েট করা গেল, সব হলো। বাট অ্যাকচুয়ালি যেগুলো ব্যবহার করলাম, যার দ্বারা আমি করতে পারলাম, এগুলো হচ্ছে ফিগার্স অফ স্পিচ। তাহলে রেটরিক আর্ট, আর সেই আর্টের যে টেকনিক্স, যে ডিভাইসেস, যে টুলস, যে এক্সপ্রেসিভ ডিভাইসেস, ওইগুলো হচ্ছে ফিগার্স অফ স্পিচ। ঠিক আছে, দে আর নট সেম বাট দে আর কোরিলেটেড। নাও এই যে ফিগার্স অফ স্পিচ, এই ফিগার্স অফ স্পিচের ক্লাসিফিকেশন আছে, ভাগ আছে, সাউন্ডের উপর বেশ করে, সেন্সের উপর বেশ করে, প্রিন্সিপালসের উপর বেশ করে অনেক ধরনের ভাগ আছে। যেমন ধরো আমি যদি এইভাবে বোঝাই, ধরো বিউটিফিকেশন, রাইট? বিউটিফিকেশন বা প্রেজেন্টেশন অনেক রকম ভাবে দেওয়া যায়। ধরো ক্রিয়েচাররা বা ধরো হিউম্যান বিংস এর উদাহরণ দেওয়া হলে ভালো হয়। হিউম্যান বিংস আমরা প্রত্যেকেই, আমরা নিজেদেরকে বিউটিফাই করার জন্য অনেক ধরনের স্টাইল ইউজ করি। কেউ ওয়েস্টার্ন স্টাইল পড়ছে, কেউ ইস্টার্ন স্টাইল ইউজ করছে, কেউ হয়তো ইন্ডিয়ার মধ্যে সাউথের স্টাইল। ওকে, তো আমি বোঝাতে চাইছি এটাই যে বিউটিফিকেশন ইজ কমন বাট ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, কিছু কিছু জিনিসের উপর বেশ করে। সেই রকমই ফিগার্স অফ স্পিচের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন অনেকগুলো জিনিসের উপর বেশ করে হয়, সাউন্ড, সেন্স, কন্ট্রাস্ট, সিমিলারিটি, এই রকম করে। তো এই ক্লাসিফিকেশনগুলো প্রিন্সিপালসের উপর বেশ করে হচ্ছে, সেইগুলো আমাদের জেনে নিতে হবে। তো চলো জেনে নিই ফিগার্স অফ স্পিচ, যেগুলো আমাদের রেটরিক ব্যবহার করতে, রেটরিক্যাল ইউজ করতে, ওকে, বা রেটরিক্যাল ডিভাইস ব্যবহার করতে সুবিধে বা সাহায্য করে, সেগুলো কোনগুলো? ফিগার্স বেসড অন সিমিলারিটি, তার ভেতরে আমি কোন কোনগুলো পড়ব? সিমিলি, মেটাফার, অ্যালিগারি, অ্যানালগি, প্যারাবল, ফেবল। ওকে, এইগুলো সবগুলোই সিমিলার। তো এইগুলো আমাদের জানতে হবে। আমরা সবগুলো জানবো, সবগুলো আমি পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো এবং প্রত্যেকটি আলোচনা করব। নেক্সট হচ্ছে ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। এই যে ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন, মানে একে অপরের সাথে তারা অ্যাসোসিয়েটেড। হাউ আর দে অ্যাসোসিয়েটেড, হোয়াই আর দে অ্যাসোসিয়েটেড, এগুলো আমরা যখন শিখবো তখন আমরা জানবো। নামগুলো জেনে নিই। মেটোনিমি, সিনেকডকি, ট্রান্সফার্ড এপিথেট, যেটাকে বলা হয় হাইপ্লেজ, অ্যালিউশন। ওকে, ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে যে এর ভেতরে কোন কোনগুলো রয়েছে, যেগুলো প্রত্যেকটি ফিগার্স, এগুলো কেন নাম দেওয়া হচ্ছে ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট? তার কারণ এর ভেতরে যতগুলো আমরা এই ফিগার শিখব, এরা অ্যাকচুয়ালি তাদের গঠনটাই হচ্ছে কন্ট্রাডিকশনের উপর। ওকে, অ্যান্টিথেসিস, অক্সিমরন, প্যারাডক্স, এপিগ্রাম, ক্লাইম্যাক্স, অ্যান্টিক্লাইম্যাক্স। ওকে, এগুলো এখন আলোচনা করছি না, আমি বলছি যে আমি একটার পর একটা পার্ট বাই পার্ট নিয়ে আসবো। ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট আলোচনা করলাম সবগুলো এইভাবে। ফিগার্স বেসড অন ইমাজিনেশন, দেখো তাহলে এখানে যতগুলো আমরা রিটরিক বা হচ্ছে যে ফিগার্স পড়বো, প্রত্যেকটির গঠন হয়েছে বা প্রত্যেকটি অ্যাকচুয়ালি মূলত ইমাজিনেশনের উপর বেস করে। ঠিক আছে, কল্পনার জগতে, যেন কবি বা লেখক তারা কল্পনা করছেন, বা রাইটার কল্পনা করছেন, বা স্পিকার তিনি কল্পনা করছেন। ওকে, অ্যাপোস্ট্রফি, পার্সনিফিকেশন, হাইপারবোল, ভিজন, পার্সোনাল মেটাফর। প্যাথেটিক ফ্যালাসি, ফিগার্স বেসড অন ইনডিরেক্টনেস। ফিগার্স বেসড অন ইনডিরেক্টনেসের মধ্যে, মানে এর মধ্যে যতগুলো ফিগার আমরা পড়বো প্রত্যেকটি যেন ঘুরিয়ে বলা হচ্ছে, ডিরেক্টলি বলা হচ্ছে না। ওকে, ব্যবহার করা হয়, সেটা কিভাবে এই মুহূর্তে আলোচনা করছি না। দেখো, আয়রানি, ইউফেমিজম, পেরিফ্রাসিস, ওকে, এইগুলো ইম্পর্টেন্ট। ইনিউন্ডো, ওকে, তারপরে দেখো লাইটোটেজ, সার্কাজম। ফিগার্স অফ স্পিচ বেসড অন সাউন্ড। ওকে, এই যে দেখো এগুলো হচ্ছে যে শব্দ, ধ্বনির উপর বেশ করে এইগুলো। তাহলে আমি যখন প্রথমে বলেছিলাম যে ফিগার্স অফ স্পিচের যে ক্লাসিফিকেশন বিভিন্ন রকম ভাবে হয়, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এইগুলো সেইগুলো এই দেখো ফিগার্স বেসড অন সাউন্ড, ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন, ফিগার্স বেসড অন ইনডিরেক্টনেস, এই রকম ভাবে। ঠিক আছে, দেখো তাহলে এইখানে আমরা দেখবো অ্যালিটারেশন, অনোমেটোপিয়া, পান, অ্যাজোনেন্স। ওকে, ফিগার্স অফ স্পিচ বেসড অন কনস্ট্রাকশন। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি, ধরো এইগুলোই আমি শেখাচ্ছি,
বা এগুলো আমি আলোচনা করব, তার মানে এটা না যে এইগুলোই রয়েছে, আরো অনেক রয়েছে, বাট এইগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, সেই জন্য এগুলো আমি আলোচনা করব। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস, ধরো আমি যেখানে যে ক্লাসিফাই করেছি, হয়তো তুমি কোনো বই পড়ছো, সেখানে তুমি দেখতে পেলে যে এখানের কোনো একটা কনস্ট্রাকশনের মধ্যে নেই, অন্য কোথাও আছে। ঠিক আছে, সো ডোন্ট গেট কনফিউজড। ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন, গঠনগত দিক থেকে, প্রত্যেকটি সেন্টেন্সের গঠনগত দিক থেকে আমরা কিছু দেখতে পাবো। যেমন ধরো অ্যানাফোরা, ওকে, যেমন ধরো এখানে কিয়াসমাস, যেমন ধরো জিগুমা, যেমন ধরো পলিসিন্ডেটেন, অ্যাসিন্ডেটেন, টটোলজি, হাইপারব্যাটেন, ওকে, এইগুলো তো রয়েছে হেনদিয়াদিস। এইগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন। এইগুলো ছাড়াও আরো অনেক জায়গায়, অনেক বুকসে দেখা গেছে কিছু মিসেলেনিয়াস ফিগার্স, তো আমি সেইগুলোকেও এখানে নিয়ে এসেছি। সেগুলো কি কি দেখো, যেমন ধরো টটোলজি, ওকে, যেমন ধরো প্যালিলজিয়া, প্রলিপসিস, প্যারালিপসিস, এপিস্ট্রফি এবং সেলেপসিস। তো এইগুলো আলাদা আলাদা আলাদা, এগুলো অনেকগুলো, এইগুলো আমাদের জানতে হবে, তবে গিয়ে তুমি রেটরিক আইডেন্টিফাই করতে পারবে, নিজে ইউজ করতে পারবে, বা অন্যের ইউজ করাগুলো তুমি চিনতে পারবে। এবং এইগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, তার কারণ তোমাদের সর্বক্ষেত্রে, সর্বস্তরে লিটারেচারের এইগুলো প্রয়োজন হবে। আজকে এইটুকুই, এর পরের দিন থেকে আমি এইগুলো আলোচনা করবো একটার পর একটা, পার্ট বাই পার্ট। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।